নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। দেখতে দেখতে ইস্ট বেঙ্গলের সেকেন্ড ম্যাচও চলে এলো। সেকেন্ড ম্যাচ ইস্ট বেঙ্গল খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। স্পোর্টিং ক্লাব দিল্লি গতবার পর্যন্ত হায়দ্রাবাদ এফসি নামেই পরিচিত ছিল, তবে এবার তাদের ভেন্যু চেঞ্জ হয়ে গিয়েছে, টিমটার নাম বদল হয়েছে এবং যদিও বা বলা যেতে পারে যে হায়দ্রাবাদের বেশ কিছু প্লেয়ার কিন্তু এই টিমেই রয়েছে। তো তারা এবারই প্রথম আইএসএল খেলছে, মানে নতুন নামে প্রথমবার আইএসএল খেলছে। তো প্রথম ম্যাচে তারা হেরে গিয়েছে, বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে 2-0 গোলে হেরেছে। এবার তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে আসছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচ হবে নতুন সময়ে, এই ম্যাচ বিকেল 5টার সময় এই ম্যাচ শুরু হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এটা একটা ভালো খবর। আমি কালকেই দেখছিলাম যে ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু এই ম্যাচের টিকিট ফ্রি করে দিয়েছে, তবে তার জন্য এই ফ্রি টিকিট পেতে গেলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে টিকিট দেওয়া হচ্ছে। তো আপনারা যে এখনো টিকিট নিতে পারেননি, চলে যেতে পারেন, টিকিট নিয়ে আসতে পারেন। তো ইস্টবেঙ্গল এই ম্যাচটাকে নিঃসন্দেহে তারা গুরুত্ব দিয়ে দেখছে, হয়তো তুলনামূলকভাবে দুর্বল দল নর্থ ইস্টের থেকে স্পোর্টিং ক্লাব দিল্লি। তবে ইস্টবেঙ্গল কিন্তু তাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল অত সব ভাবছে না, তারা ম্যাচ টু ম্যাচ ভাবনা চিন্তা করছে। সেই কারণে তারা এক ভয়ঙ্কর টিম সাজানোর ভাবনা চিন্তা করছে এবং স্পোর্টিং ক্লাব দিল্লিকে আক্রমণ আক্রমণ আর আক্রমণের ঝড়ে একেবারে কুপোকাত করে দিতে চাইছে। ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে গতকালই জয়েন করে গেছে অ্যান্টন সোসবার্গ। অ্যান্টনকে দেখে কিন্তু ইস্টবেঙ্গল কোচ কেন, ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়াররাও বেশ খুশি তার ফিটনেস দেখে। তাকে 25-26 বছরের ছেলে বলে মনে হয় না। তার যে শারীরিক সক্ষমতা বা তার যে ফিটনেস, এটা দেখে কিন্তু অনেকেই বলছেন যে তিনি ইউসুফ ইজাজারির থেকেও বেশি ফিট। তাকেও এতটা ফিট বা এতটা চনমনে মনে হয়নি প্র্যাকটিসে। তো এই অ্যান্টন সোসবার্গ কি আগামীকালের শনিবারের ম্যাচে তাকে নামাবেন অস্কার ব্রুজো? এটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমার এই ভিডিওতে। তবে তার আগে বলবো যে এই দিল্লি টিমটা কিন্তু খুব খারাপ নয়। আইম্যান কিংবা বিদেশি প্রচুর প্লেয়ার রয়েছে। তারা রাজস্থান ইউনাইটেড থেকে ঘানার দু একজন প্লেয়ারকে তারা নিয়ে এসছে, দুজন মিডফিল্ডারকে নিয়ে এসছে। কিন্তু টিমটা এখনো পর্যন্ত সেই জায়গায় যেতে পারেনি বা সেই মানের খেলা খেলেনি। আমি বেঙ্গালুরু ম্যাচটা কিছুটা দেখেছি, তাতে দেখে আমার মনে হয়েছে বেঙ্গালুরু অনেক বেশি ডমিনেটিং ফুটবল খেলেছে। কিন্তু বেঙ্গালুরুতেও যে খুব বেশি বিদেশি ভালো মানের রয়েছে এমনটা নয়। সুনীল ছেত্রী অনেক পরের দিকে নেমে, শেষের দিকে নেমে গোল করে দিয়ে যায়। তবে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, যেহেতু বিদেশি সমৃদ্ধ টিম, বিদেশিও রয়েছে এবং ভারতীয় প্লেয়াররাও বেশ কয়েকজন ভালো প্লেয়ার রয়েছে। আহ, তো হয়তো তারা ফাইট দেবে, এটা মাথায় রেখেই অস্কার কিন্তু তার টিম সাজাচ্ছে। শোনা যাচ্ছে রাকিবকে হয়তো নাও খেলানো হতে পারে এই ম্যাচে, অর্থাৎ গত ম্যাচের যে টিম কম্বিনেশন ছিল নর্থ ইস্টের বিরুদ্ধে, যে টিমটা খেলেছিল ফার্স্ট 11 অন্তত তেমনটা হতেই পারে। ফার্স্ট 11 আপনাদেরকে নয় কালকে একবার আলোচনা করব, আজকে ফার্স্ট 11 নিয়ে আলোচনা করছি না। তবুও বলবো যে এই জায়গাতে রাকিব যদি না খেলে, গত ম্যাচে যেমনটা খেলেছিল লালচুং নুঙ্গা, তিনিই খেলবেন সেন্টার ব্যাক হিসেবে। জিকসন সিং এবং আনোয়ার আলী খেলবেন, অপরদিকে জয়গুপ্তা তো রয়েছেন। মাঝমাঠে যে তিনজন রয়েছে, মাঝমাঠে সাউল ক্রেসপো, মোহাম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরো দুপাশে, একদিকে বিপিন সিং, অন্যদিকে আমরা দেখলাম নন্দকুমার খেলেছে। কিন্তু দিল্লি ম্যাচে আমার মনে হচ্ছে যেটা, যে এডমুন্ড রালমেন্ডিগাকে হয়তো শুরু থেকে খেলানো হতে পারে, কারণ এডমুন্ড নামার পরে কিন্তু ম্যাচের রং বদলে যায়। তো এডমুন্ডকে হয়তো সেই ম্যাচে নামিয়ে দিতে পারে, এটা একটা কম্বিনেশন হতে পারে। আর ওপরে ইউসুফ ইজাজারি। আর যদি অস্কার মনে করেন যে না, প্রথম থেকে এমন অ্যাটাক করব যে আমার ডিফেন্সের উপরে তেমন যেন চাপই না পড়ে। এটা একটা সুবিধে ইস্ট বেঙ্গলের কাছে হচ্ছে যে কেভিন যেহেতু নেই ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে, তো ইস্ট বেঙ্গলের এই ম্যাচগুলো অপেক্ষাকৃত দুর্বল টিমের বিরুদ্ধে, এবং যে প্রথম ম্যাচটা কিছুটা হার্ড টিম ছিল, ভালো টিম ছিল নর্থ ইস্ট, সেই ম্যাচটাও ইস্ট বেঙ্গল পার করে ফেলেছে। তো কনফিডেন্স বেড়ে গিয়েছে অস্কারের যে তার এই ভারতীয় ডিফেন্স নিয়েও সে খেলে দিতে পারবে আরো বেশ কিছু ম্যাচ। ততদিনে কেভিন ফিরে আসবে। কেভিন ফিরে এসে সে কিন্তু বড় ম্যাচগুলোতে ডিফেন্সটা সামলে দিতে পারবে। এটা অস্কার কোথাও একটা প্ল্যানিং করে ফেলেছেন, এবং যেটা জানা যাচ্ছে কেভিন হয়তো নেক্সট উইকে ফিরে আসবে, তারপরে কিছুদিন রিহ্যাব করবে, দেন সে হয়তো, অর্থাৎ ইস্ট বেঙ্গলের দুটো ম্যাচ তো হয়েই যাচ্ছে,
হয়তো ইস্টবেঙ্গলের 3-4 নম্বর ম্যাচ বা 5 নম্বর ম্যাচ থেকে কেভিনকে হয়তো মাঠে নামতে দেখা যেতে পারে। ইন বিটুইন নাওরেম মহেশকেও পেয়ে যাবে। নাওরেমকেও হয়তো ফার্স্ট 11-এ দেখা যাবে। থার্ড ম্যাচ থেকে হয়তো দেখা যেতে পারে নাওরেম মহেশকে। সেক্ষেত্রে হয়তো তাকে কিছুটা সময় খেলানো হবে। কিন্তু অ্যান্টন সোলসবার্গ, তাকে যে প্র্যাকটিসে ইস্টবেঙ্গল দেখেছে এবং প্র্যাকটিসে দেখে তাকে বেশ ভালো লেগেছে, সবার ইমপ্রেসিভ লেগেছে। এটা হতে পারে যে অস্কার তাকে ফার্স্ট 11 রাখলেও রাখতে পারেন, যে শুরু থেকে একটা চমক দেওয়া এবং জোড়া স্ট্রাইকার নিয়ে যদি খেলে, নিঃসন্দেহে দিল্লি, যেহেতু তারা একটা ম্যাচ হেরে আছে, কিছুটা তাদের কনফিডেন্স ল্যাক করছে এবং এই ম্যাচটা তাদের কাছে অ্যাওয়ে ম্যাচ সবসময় কঠিন হয়। তো এই অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে তারা ইস্টবেঙ্গলের এই অ্যাটাকিং এর, এই যে শক্তিশালী অ্যাটাকিং এর মুখোমুখি হবে অস্কারের মাথায়, যে অ্যাটাক দিয়েই তাদেরকে কাবু করে দেওয়া। অস্কার আগের দিনই আমরা দেখেছি যে নর্থ ইস্টে বক্সের ওপরে মুহুর্মুহু আক্রমণ হচ্ছিল, কখনো হামিদ রশিদ দূরপাল্লার শট মারছে যেটা ক্রসবারে লেগে ফিরে এলো, কখনো মিগেল ফিগুয়েরো, কখনো বিপিন সিং, কখনো নন্দা কুমার ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে এবং ইউসুফ ইজাজারি, তাকে তো মানে মার্কিং করা হচ্ছিল কিন্তু রাখতে পারছিল না। এবার যদি অ্যান্টনের জয়েন হয় এই টিমটাতে, তাহলে বুঝতে পারছেন কি ভীষণ শক্তিশালী হয়ে যাবে অ্যাটাকিংটা। এটাই কিন্তু চাইছেন অস্কার ব্রুজো, যে অ্যাটাক অ্যাটাক আর অ্যাটাক, মুহুর্মুহু আক্রমণে যদি 10টা-15টা আক্রমণ হয়, তার থেকে 2-1-3টে গোল তো চলে আসতেই পারে। তো ইস্টবেঙ্গল এখন সেটাই চাইছে যে এই ম্যাচটাও জিতে এই পয়েন্ট তালিকায় 1 নম্বর স্থানটাকে ধরে রাখা। তারা এমনিতেই পয়েন্ট তালিকায় 1 নম্বর রয়েছে, যেটা আইএসএল এর হিস্ট্রিতে ইস্টবেঙ্গলের জন্য প্রথম। অনেকগুলো রেকর্ড করেছে ইস্টবেঙ্গল ফার্স্ট ম্যাচটা জিতে, 1-3 গোলে জেতা সবচেয়ে বড় রেকর্ড হচ্ছে জিতেছে। আইএসএল হিস্ট্রিতে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জেতেনি কোনো টুর্নামেন্ট, মানে কোনো আইএসএল জিতেছে প্রথম এসেই ডেবিউতেই। ইজেজারি সে আইএসএল এ ডেবিউতেই জোড়া গোল, এটাও একটা রেকর্ড তার, ইস্টবেঙ্গলের জন্য দলীয়ভাবে রেকর্ড বলা যেতে পারে। প্লাস হচ্ছে 3-3টে গোল করে লিগ তালিকায় টপে থাকা। দেখুন ম্যাচ তো জিতেছে অনেক টিমই, মোহনবাগানও জিতেছে, কিন্তু তারা ইস্টবেঙ্গলের পরে রয়েছে। এটা দেখে আমার মনে হয় সমস্ত ইস্টবেঙ্গলিদের কাছে একটা স্বস্তিদায়ক। কারণ টুর্নামেন্ট শুরুর আগে তো অনেক কথা শুনতে হচ্ছে, গত কয়েক বছরে প্রচুর কথা শুনেছেন, মোহনবাগানিরা প্রচুর রকমের কটাক্ষ করেছে। তবে যতদিন ইস্টবেঙ্গল এবারের যে টুর্নামেন্টটা হচ্ছে, তাতে কিন্তু ইস্টবেঙ্গল সোফার টপে রয়েছে, আর ইস্টবেঙ্গল চাইছেও, অস্কার ব্রুজো চাইছে এই টপে থাকা। তাই হয়তো অ্যান্টন এবং ইউসুফ ইজাজারিকে দিয়ে জোড়া আক্রমণ করানো হতে পারে, এমনটা কিন্তু ভাবনা হতে পারে। সেটা অস্কার আরো দেখতে চাইছেন যে আজকে কেমন প্র্যাকটিসে কেমন সাড়া পাওয়া যায়, বা অস্কার এই রিস্কটা নেবেন কিনা, শুরুতে তাকে নামিয়ে দিয়ে খেলিয়ে নেওয়া। এটাও করতে পারেন যে সেকেন্ড হাফে হয়তো, তাহলে যদি ফার্স্ট হাফে 2-3টে গোল তুলে নেওয়া যায়, তাহলে সেকেন্ড হাফে হয়তো ডেভিডকে খেলিয়ে দেওয়া যেতে পারে অনেকটা সময় ধরে। এটা করতে পারেন অস্কার, 1। 2 হচ্ছে যে সেকেন্ড হাফে কিছুটা সময় পরে অ্যান্টনকে নামানো হলো, শুরুর দিকে ইউসুফ ইজাজারি যেমন শুরু করছিল তেমনই করলো, গোল টোল ইস্টবেঙ্গল পেয়ে গেল নিশ্চিত, ম্যাচটা নিয়ন্ত্রণে, তখন হয়তো অ্যান্টনকে ডেভিডকে নামিয়ে দেওয়া হলো, আরো আক্রমণ বাড়ানো হলো ইউসুফকে তুলে নিয়ে। এটাও করতে পারেন অস্কার। তো এখন সবটাই অস্কারের উপর ডিপেন্ড করছে, তিনি কি করবেন, অ্যান্টনকে কি ব্যবহার করবেন কি করবেন না। যদিও আমার ব্যক্তিগত মত যে অ্যান্টন যেহেতু সবে এসছে, তার একটা জেট ল্যাগ রয়েছে, হয়তো সে ফিট, মাঠে ফিটনেস দেখা গিয়েছে, ফিট জন্মনে অ্যান্টনকে দেখা গিয়েছে, কিন্তু তাকে নিয়ে যদি সত্যি বড় পরিকল্পনা করতে হয়, তাকে অন্তত ম্যাচের শুরুতে না নামানোটাই বেটার বলে আমার মনে হয়। কারণ একটা ম্যাচ ফিট হওয়ারও তো একটা বিষয় থাকে, তো সেই সময়টুকু অন্তত দেওয়া, পালসটা বোঝা, এই ব্যাপারগুলো রয়েছে। এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার, অ্যান্টন যেখান থেকে এসছে, ড্যানিশ প্লেয়ার, সে ডেনমার্কের, তো একটা মানে শীত প্রধান দেশ থেকে সে এখানে খেলতে এসছে, এখানে আস্তে আস্তে গরম বাড়ছে, বিকেল 5টায় খেলা মানে যথেষ্টই গরম থাকবে, রাতের দিকটা একটু টেম্পারেচার ডাউন হচ্ছে, বাট সে কারণে সেকেন্ড হাফটায় তুলনামূলকভাবে আবহাওয়া বেটার থাকবে, গরমটা থাকবে না। তো যত ম্যাচ এগোবে তত গরম বাড়বে, অ্যান্টনকে এই সুযোগটা দেওয়া উচিত। যেহেতু ফার্স্ট ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে আছে, সেকেন্ড ম্যাচটাও ভালো পজিশন থেকেই ইস্টবেঙ্গল নামবে, তো অ্যান্টনকে আমার মনে হয় এই সুযোগটা বা এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য এই সময়টা দেওয়া উচিত অস্কার ব্রুজোর। বাট স্টিল আমি বলবো অস্কার কি করবেন সেটা অস্কারই জানেন, কারণ ছোট টুর্নামেন্ট, সময় বেশি নেই, ম্যাচ 12টা ম্যাচ আর ইস্টবেঙ্গলে বাকি,
12টা ম্যাচই জিততে হবে। যদিও অস্কার বলছেন মুখে যে তারা ম্যাচ টু ম্যাচ চিন্তা ভাবনা করছেন, তো সেই চিন্তা ভাবনাতে দেখা যাক কি হয়। তবে এটুকু বলবো, আশার কথা এই যে কেভিন সিভেলে নেক্সট উইকে হয়তো চলে আসছে, নাওরেম মহেশকেও আমরা পেয়ে যাব। রাকিব সে থাকছে, রিজার্ভ বেঞ্চেই থাকবে, তবে রাকিবকে হয়তো এই ম্যাচে নামানো হবে না, এমনটাই কিন্তু জানতে পারছি। কারণ তার চোটটা এখনো তো পুরোপুরি শুকিয়ে যায়নি, তো তাকে যেহেতু ফার্স্ট ম্যাচে ইন্ডিয়ান ডিফেন্স ক্লিক করে গিয়েছে, ভালো খেলেছে, যারা খেলেছে যে 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 পজিশনে খেলেছে ভালোই খেলেছে, কোনো গোল কনসিভ করেনি, সেই কারণে রাকিবকে আর একটু সময় দেওয়া হচ্ছে তার পুরোপুরি চোটটা সারিয়ে ওঠার জন্য। এটা ভালো না মন্দ, আপনারা কি মনে করেন সেটা অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা কি চান যে অ্যান্টন আর ইউসুফ হেজারি জোড়া আক্রমণ হোক, সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।